প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে একটু লাইভে আসবো এবং আপনাদের সঙ্গে কিছু সময় আড্ডা দেব। একদমই কোনো নির্ধারিত বিষয় নয়। আহ, কোনো ধরাবাঁধা বিষয় নিয়ে আমি আজকে আসিনি। চলতি সপ্তাহে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। সেই বিষয়গুলোর মধ্যে আমাদের জগদল বিহার বিষয়ে কথা ছিল। সেই জগদল বিহারের আমাদের যে বিশ্ববিদ্যালয়, আমাদের বাংলাদেশের আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় যে 1921 সালে স্থাপিত হয়, কিন্তু জগদল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল একদমই আহ, একাদশ শতাব্দীর আহ, শুরু বা একাদশ শতাব্দীর শেষ এবং দ্বাদশ শতাব্দীর শুরুর দিকে। এটি 1090 অথবা 1110, ঠিক এই সময়টাতে। তো আমরা সেই জগদল বিহারের মানে যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল আমি সেই জগদল বিহার নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করেছি। একটা বিষয় প্রশ্ন তুলে দিয়েছিল আপনাদের যে ধামুরহাটের যে ব্রাক অফিসের উত্তর পাশে যে মাঠটা একদম প্লেটের মতো সমান, এটি কেন? আমরা সেখানে একটা নৈসর্গিক দৃশ্য দেখতে পাই। আমি এর মধ্যেই স্বাগত জানাচ্ছি নাজমুল হক। তিনি সংযুক্ত হয়েছেন আমার সঙ্গে, যুক্ত হয়েছেন আমার পাগলদিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব শাহাবুল আলম। যুক্ত হয়েছেন সোহেল রানা, আহ, মেহেদি হাসান। আহ, আপনাদের জ্ঞাতার্থে আমি বলি যে আমাদের যে এই ধামুরহাট ইতিহাসের বেশ কিছু সময়ে রাজধানীর মর্যাদা ছিল এই ধামুরহাটে। সেটি আমরা পালদের সময় দেখি, সেটি মুসলিম শাসন আমলেও আমাদের মাহিসন্তোষ রাজধানীর মর্যাদা ছিল। এখন এই যে হাজার বছর ধরে অথবা 800-900 বছর পূর্বের যে ঘটনাগুলি আপনারা দেখেন যে আহ, তাহলে এই শহরগুলো কোথায় গেল, এই জনপদগুলো কোথায় গেল? আসলে এই জনপদগুলো আপনাদেরকে জ্ঞাতার্থে বলি যে আমাদের আহ, আজকের যে ধামরহাট ইউনিয়ন, এই ধামরহাট ইউনিয়ন আগে জগদল ইউনিয়ন নামে নামকরণ ছিল। সেই ইউনিয়ন পরিষদটা এখন কালক্রমে সেটি ধামরহাট ইউনিয়নে রূপান্তর হয়েছে। অন্ততপক্ষে শেষ পর্যন্ত সেইখানে একটা ইউনিয়ন সদর ছিল সেই জগদলে। এটা আপনার দিনাজপুর ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার এফডিডব্লিউ স্ট্রং যিনি সম্পাদনা করেছেন এই যে দিনাজপুর ডিস্ট্রিক্ট গ্যাজেটের, সেখানে একদমই উল্লেখ রয়েছে যে জগদল ইউনিয়ন পরিষদ ছিল। এখন আপনারা ইতিহাসের ধারা পরিক্রমায় যদি ইউনিয়ন পরিষদের নম্বরগুলো দেখেন, যে ধামরাটের প্রথম যে জনপদ সেই জগদল, আজকে যেটা ধামরাট ইউনিয়ন হিসেবে আসছে সেটি 1 নাম্বার ধামরাট ইউনিয়ন। একইভাবে আমরা যদি আগ্রাদেগুনের অগ্রগতির কথা ভাবি, আগ্রাদেগুন ইতিহাস নিয়ে ভাবি, আগ্রাদেগুনের বৌদ্ধদের একটা বিহার ছিল, সেখানে উন্নত জনপদ ছিল, সেটা 2 নাম্বার ইউনিয়ন পরিষদের। 3 নাম্বারটায় যদি আমরা ভাবি, সেইখানে আমাদের আহ আলমপুরে, এই আলমপুরের মুসলিম স্থাপত্য, শুধু মুসলিম স্থাপত্য বলবো না, এটি মৌর্য যুগ থেকে সেখানে একটা উন্নত জনপদ ছিল। সেই জনপদের যে ইউনিয়ন পরিষদ 3 নাম্বার। তো এই নাম্বারের ক্যাটাগরি গুলো যদি আমরা দেখি তাহলেও সেখানে উন্নত জনপদ নিয়ে আমরা এই নম্বরগুলো দেখি। তো ইতিমধ্যে আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন মাহবুব মোর্শেদ, আমাদের নেক নেম নিঝুম রাত, স্নিগ্ধা। আমি সকলকে স্বাগত জানাই যে আপনারা অন্ততপক্ষে আমার এই এখানে যুক্ত হয়েছেন। আমিনুল ইসলাম এসেছেন আমাদের। তো আমি যে আলোচনায় যেতে চাচ্ছিলাম যে
আমাদের যে এই উন্নত জনপদ, এই যে ধামরহাট, এই উন্নত জনপদের আহ, সবকিছুই অবক্ষয়ের পরও যে জিনিসগুলো এখনো টিকে আছে, আপনারা অনেকেই বাসে যাতায়াত করেন এই জয়পুরহাট নওগাঁ আঞ্চলিক মহাসড়কে যাতায়াত করতে দেখবেন যখন বাসটি ধামরহাট সীমানায় ঢুকবে তখন আর কোনো ফেরিওয়ালা আপনার বাসে উঠবে না। বাদাম বা চানাচুর বা কিছু ঘাড়ে করে নিয়ে আপনার সামনে উপস্থিত তারা হবে না। এইটি তার অতীত যে ঐতিহ্য, রাজকীয় যে ভাব, সেটি কিন্তু এখনো আছে। আপনারা এই ধামরহাটের মঙ্গলবাড়ি পার হওয়ার পরে ফতেপুর পর্যন্ত এই সীমানাটাই একদমই চোখে পড়বে না। হয়তো কালক্রমে হতে পারে, কিন্তু এই বাদামওয়ালা চানাচুরওয়ালা এই আপনার ফেরি করে ধামরহাটের কোনো ছেলে এই কাজটি এখনো করেনি। আমার ইতিমধ্যেই যুক্ত হয়েছেন ডাক্তার বৈশাখী, আমাদের টেঙ্গাপাড়া মেডিকেল কলেজের লেকচারার। আমাদের বৈশাখী যুক্ত হয়েছেন রবিউল ইসলাম। তো আমি যে কথাটি আপনাদেরকে বলতেছিলাম, যে আরেকটি বিষয় আপনারা দেখবেন যে ধামরহাটের দুধ বিক্রির যে বিষয়টা অন্যান্য জায়গাতে দেখি যে দুধের হাট বসে, ইদানিং শৈলপিতে ধামরাট এরিয়ার ভিতরে শৈলপিতে একটা হাট বসতেছে। এই যে জিনিসটিও কিন্তু ধামরাটের মানুষেরা এটি করতে চায় না, আত্মসম্মান বোধের কারণে করতে চায় না। হয়তো কালক্রমে এটি চলে আসবে। তো আমাদের মেহেদী হাসান যুক্ত হয়েছেন রানা। আমরা একদমই এত কঠিন কঠিন কথা নয়, একদম আড্ডায় বসেছি। আপনাদের থেকেও যদি কিছু বিষয় জানার থাকে আপনারা বলবেন, আমরা এই আড্ডায় সেগুলো অংশগ্রহণ করব। তো সেই জায়গা থেকে আমাদের ধামরহাটের যে অতীত গৌরবগুলো, অতীতে আমাদের ধামরহাটে কি ছিল সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করি সবসময়। এ বিষয়ে আমি যতটুকু বলবো না, আমার সাধ্য মতো চেষ্টা করি পড়াশোনা করে এই জিনিসগুলোর একে বাস্তবসম্মত বিষয় তুলে ধরার। আমি আরেকটি বিষয়, ইতিহাসের খুব মানে যে বিষয়গুলো আমরা একদমই এক পার্শ্ব হিসাবে দেখি বা পক্ষপাতিত্ব হিসাবে দেখি। আমি যখন জগদুল বিহার সম্পর্কে বললাম যে এটি 1204 থেকে 7 সালের ভিতরে এই বিহারটি তুর্কি শাসক কর্তৃক আক্রান্ত হয়েছিল, সেইটি আমার সেই লেখাটির অনেকেই দু একজন কমেন্ট করেছেন, অনেক বিজ্ঞজন, আমি তাদেরকে শ্রদ্ধা করি যে না, এটি তুর্কিদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়নি। কিন্তু আমরা এই জগদুল বিহারের যে সমস্ত চ্যান্সেলর বা উপচার যারা আচার্য ছিলেন, সেই আচার্যদের মধ্যে শুক্রশ্রী ভদ্র, তিনি সর্বশেষ এটা বিহারের একটা নালন্দা বিশ্ববিদ্যালয় যখন তুর্কি কর্তৃক আক্রান্ত হয়, সেখান থেকে তিনি পূর্ব দিকে সরে এসে এই বিহারে আশ্রয় গ্রহণ করেছিলেন, জগদুল বিহারে। কারণ যে জগদুল বিহারে তিনি ছাত্র ছিলেন, যার কারণে এই জায়গাটা তার পরিচিত ছিল এবং সেখানে তিনি ফিরে এসেছিলেন এটা 1202 বা 3 খ্রিস্টাব্দ 1203 খ্রিস্টাব্দের দিকে। তারপরে কয়েক বছর এখানে তিনি আচার্যের দায়িত্ব পালন করেছিলেন এই বিশ্ববিদ্যালয়ে। তারপরে উনি যখন আবার ইতিহাদ মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন, এই সময়টাতে এখানকার কিছু ভিক্ষু তারা জীবন নাশের ভয়ে বা জীবনের ভয়ে তারা এখান থেকে তিব্বতে পাড়ি জমান। এই তিব্বতে যাওয়ার সময়ে বেশ কিছু গ্রন্থ এখান থেকে ওনারা তিব্বতে নিয়ে গিয়েছিলেন। এই গ্রন্থগুলোই আজকের সেই ইতিহাসটাকে জানিয়ে দেয় যে তার যাওয়ার কারণ কি ছিল, জগদীশ বিহারের সর্বশেষ অবস্থান কি ছিল, এই বিষয়গুলো তিনি ডিটেলস বলছেন। এখানে আর লুকানো ছাপানো কিছু নেই। একটা শাসক আসলে আর একটা মতাদর্শের উপরে সেটি হয়।
এবং যুগ যুগ ধরে হয়েছে, এবং এটি স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তো এটি লুকানো ছাপানো কিছু নয়, এটি এখন ইতিহাস প্রমাণিত। আমাদের ইতিমধ্যে আমাদের আব্দুর রউফ যুক্ত হয়েছেন হারুনুর রশিদ, আমার আত্মীয় হারুনুর রশিদ, আমার ছোট ভাগিনা দেওয়ান আকাশ। তো সেই বিষয়গুলো আমি একদমই চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন আকাশকে আমি বলি যে এই গ্রন্থগুলো পাওয়া গেছে, হ্যাঁ গ্রন্থগুলো পাওয়া গেছে, গ্রন্থগুলোর নামগুলো আমি ইতিমধ্যেই আমার এই প্রোফাইলে দিয়ে দিয়েছি। তো আমাদের যে বিষয়গুলো জানা উচিত যে আমাদের এই ধামরহাট এত হিস্ট্রিক্যাল রিচ এরিয়া, এটি বাংলাদেশের আর কোথাও নয়। একদমই একটা ছোট্ট একটা জায়গায় কত বেশি ধরনের ঐতিহাসিক সম্পদ সেখানে থাকতে পারে। শুধু আমরা এগুলোকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রচার বিমুখতার কারণে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা সেটি আর হতে দিতে চাই না। আপনারা যারা ফেসবুকে সরব থাকেন তারা অন্ততপক্ষে এই বিষয়গুলোকে তুলে ধরে ধামরহাটকে একটা পর্যটন উপজেলা হিসেবে, পর্যটন বান্ধব উপজেলা হিসেবে আমরা এটি তৈরি করতে পারি, যাতে করে আমাদের এই ঐতিহ্যগুলো মানুষ শেয়ার করতে পারে। শুধু আমাদের নয়, এটি বাংলার একটা ঐতিহ্যের একটি জায়গা। আমরা যে পয়েন্টগুলো রয়েছে, আমরা যে গরুর স্তম্ভ বা মঙ্গলবাড়ির ভীমের পান্ডি, একইভাবে আমরা দেখি জগদল মহাবিহার, আমরা দেখি ভাই সন্তোষ গড় বা ভাই সন্তোষ সেই পুরাতাত্ত্বিক যে স্থাপনাটি, আমরা আগ্রা দুগুনের ধাপ, একইভাবে আমরা পার্শ্ববর্তী যে জায়গা আমাদের খেলনা ইউনিয়নের পরেই যে কৈবর্তক্ষণ গ্রাম রয়েছে, যেটি পদিনতলার মধ্যে রয়েছে, কৈবর্তক্ষণ গ্রামে রাজা কৈবর্ত রাজা দিব্যকের বাসস্থান, যিনি পাল সম্রাটকে পরাজিত করে বেশ কয়েক বছর তিনি তার ভাই এবং তার ভ্রাতুষ্পুত্র আপনার ভীম একদমই ছোট বয়সে অন্ততপক্ষে এই তিনজন বাংলার রাজত্ব করেছিলেন। তো সেই ধারাবাহিকতায় আমরা যদি আরেকটু এগিয়ে যাই, একদমই ধামরহাট পতিতলার সীমানায়, ধামরহাট উপজেলা তো 1922 সালে স্থাপিত হয়, আগে পতিতলা উপজেলায় ছিল। তো সেই সীমানায় আমাদের শান্তিডোপা নামে একটা চ্যানেল আছে, শান্তিডোপা খাড়ি বলে আমাদেরকে। আমাদের রবিউল ইসলাম যুক্ত হয়েছেন রবিউল সজীব, যুক্ত হয়েছেন এমডি আবু সাইদ, যুক্ত হয়েছেন এমডি খায়রুল ইসলাম, আক্তার রহমান, তিনি বলছেন মারহাবা, আমাদের যুক্ত হয়েছেন মেরি ক্ল্যাতিন্ডা। তো আমরা যে আলোচনায় যেতে চাচ্ছিলাম, সেই আলোচনায় আবার ফিরে আসি। সেই শানকিডোবার সীমানাটা পার হলেই আমরা চকভবানী যে মৌজাটা রয়েছে, আমাদের খেয়ার সগুনা, আসলে এইখানে একটা খুব মজার একটা বিষয় রয়েছে যে আমরা ধামরহাটের একটা অঞ্চলের নাম খ্যাট শুকনা এরকম বলি। মানে এই আমাদের যে ধানের আটি থাকে বা ধানের খ্যাট থাকে, এই খ্যাট এবং শুকনা একটা মানে বিষয় মিলে ওই জায়গাটি খ্যাট শুকনা বলি। প্রকৃতপক্ষে ওই জায়গাটি হচ্ছে খেয়ার সগুনা। ওইখানে একটা সগুনা রয়েছে, সগুনা পারগানা ছিল। সেই সগুনার যে অঞ্চলটা খেয়ার, আমরা যেটা খেয়ারা বলি, মানে খরা অঞ্চলের, মানে শক্ত যে মাটিগুলো, সেই অঞ্চলটা হচ্ছে খেয়ার সগুনা। আর যে অঞ্চলটা আপনার সগুনা, সেটি একটি পলি অঞ্চল। তো এটা দুইটা ভাগে বিভক্ত এই সগুনাটা। একটা হচ্ছে সগুনা, যেটা সগুনার চড়া বলা হয়, আর একটা হচ্ছে খেয়ার সগুনা। এটা কিন্তু খেয়ার সগুনা নয়, খেয়ার, পলি বা খেয়ার এই অর্থে ব্যবহৃত হয়েছে। আমাদের যুক্ত হয়েছেন দেওয়ান সাথী ওমেন, যুক্ত হয়েছেন মেহেদি হাসান, দেওয়ান সাদি ওমেন,
বলছে নিজুম রাগ বলতেছেন এর দর্শনীয় স্থানগুলো কি কি আছে জানা চাই আপনার কাছে। হ্যাঁ, জেনে দিচ্ছি। উজ্জ্বল বাবু যুক্ত হয়েছেন, হেদায়েতুল ইসলাম মোহাম্মদ সৈয়দ চাচার ছেলে, আমার খুব প্রিয় সৈয়দ চাচা, তিনি অসুস্থ, আল্লাহ তাকে শেফা দান করুক। আমার আহ, স্নেহের আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার আনিসুর রহমান যুক্ত হয়েছেন। ইঞ্জিনিয়ার আনিসুর রহমান অনেক ব্যস্ত, তারপর আমার ছোট ভাই যে আমার এই লাইভে এসে যুক্ত হয়েছেন, তাকে ধন্যবাদ। তো আমি যে কথাটি আলোচনা করতেছিলাম যে আমাদের এই অঞ্চলটা যে এত হিস্টোরিক্যাল রিচ একটা এরিয়া, সেইটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরার বিষয়। আমরা আহ, এই 5 তারিখ যে পট পরিবর্তনের পরে আমরা যে পূর্বমুখী একটা রাজনৈতিক নীতি অবলম্বন করতে যাচ্ছি, যে আমরা চায়নার সঙ্গে ভালো একটা কানেক্টিভিটি সৃষ্টি করব। তো এটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা উদ্যোগ। আমাদের চায়না একদমই একটা পরীক্ষিত বন্ধু। আমি যদি বলি যে আমাদের এই জগদল মহাবিহার থেকে যে সমস্ত আচার্যরা প্রাণ ভয়ে গিয়েছিলেন, সেটি তিব্বতে, চায়নারই একটি অংশ বা বলতে পারি। আমরা এই মধ্যে যুক্ত হয়েছেন আরিফুর রহমান, যুক্ত হয়েছেন আমার বাল্য বন্ধু এমডি বিপ্লব হোসেন। বিপ্লব খুব শক্তিশালী কমেন্ট করেন। বিপ্লবকে স্বাগত, খুবই শক্তিশালী কমেন্ট করেন। আমারই মাঝে সাথে ভয় লাগে বিপ্লবকে কমেন্ট দেখে। রায়হান আলী রানা যুক্ত হয়েছেন। বিপ্লব বলতেছে আমি জয়পুরহাট থেকে, ধন্যবাদ বন্ধু। তো যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে আমাদের এই যে চায়নামুখী, আমরা চায়নারা তো আপনারা জানেন যে ম্যাক্সিমাম বৌদ্ধ ধর্মের, তো ওনাদেরকে যদি আমরা কনভিন্স করাতে পারি, ওনাদেরকে যদি বোঝাতে পারি যে এই জগদল বিশ্ববিদ্যালয় ছিল আপনাদের আহ ধর্মের একটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় একটা মহাবিহার বলা হয়, যেখানে চিকিৎসা বিজ্ঞানও সেখানে ইনক্লুড ছিল। ভারতবর্ষের অন্যান্য বৌদ্ধ বিহারগুলোতে শুধুমাত্র ধর্মতাত্ত্বিক আলোচনা, ধর্মতাত্ত্বিক পড়াশোনা হতো, কিন্তু এখানে এই জগদল মহাবিহারে গবেষণার রিসার্চের বিষয় ছিল, সেখানে গণিত শাস্ত্র পড়ানো হতো, সেইখানে মেডিকেল সায়েন্স পড়ানো হতো। মেডিকেল সায়েন্স পড়ানোর মতো কোনো বিহারি উপমহাদেশে ছিল না, শুধুমাত্র জগদলে। এবং জগদলে যখন খনন কার্য করা হয়, সেখানে লাস্ট মাটির মাথার খোলস পাওয়া গিয়েছে, যেখানে মাটির কঙ্কাল পাওয়া গিয়েছে, যে কঙ্কালের চিকিৎসা বিজ্ঞান পড়ানো হতো। এটা একদমই আর অনুমান নয়, এটা যে প্রমাণিত যে এটা একটা মেডিকেল কলেজে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটা অন্তর্ভুক্ত এই আমাদের জগদল মহাবিহার। তো এই বিষয়গুলো যদি আমরা ওনাদেরকে বলতে পারি, এবং ওনাদের কাছে সংরক্ষিত আছে আমাদের এই বইপত্রগুলো, দর্শন শাস্ত্রের বইগুলো, তাহলে এখানে একটা চীনা অর্থনৈতিক বিনিয়োগে আবার একটা বিশ্ববিদ্যালয় করা একদমই সম্ভব। এটা আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইজ আমরা এটাকে তুলে ধরতে পারি। কিন্তু এই জায়গাগুলো তুলে ধরার যে ক্রাইটেরিয়া, সেগুলো এখন কিন্তু সবার হাতের কাছে। আপনারা যারা এই লাইভে সংযুক্ত হয়েছেন, আজকে তো ভার্চুয়াল জগৎ, আমরা তো যে যেখান থেকেই সেই জিনিসগুলো ওয়ার্ল্ড ওয়াইড তুলে ধরতে পারি। আমরা কেন পারি না? আমরা কেন করি না? তো যারা আমরা পারি, যারা পারি না, তারা অন্ততপক্ষে যারা পারে তাদের কথাগুলোকে ট্যাগ করে, তাদের কথাগুলো শেয়ার করে ওয়ার্ল্ড ওয়াইজ তুলে ধরুন। আমাদের ধামরহাটে চীনা বিনিয়োগে একটা বিশ্ববিদ্যালয় হওয়া খুবই সম্ভব, এবং তারা যদি রাষ্ট্রীয়ভাবে এই কথাগুলো যায় যে না, এই বিশ্ববিদ্যালয়টা বৌদ্ধ ধর্মের জন্য, জ্ঞান বিজ্ঞানে এবং এখানে দর্শন শাস্ত্রের জন্য খুব ভালো একটা বিশ্ববিদ্যালয় ছিল, এই বিশ্ববিদ্যালয়টা আবার চালু করি আমরা। তাদের বিনিয়োগে কিন্তু এটা চালু করা একদমই অসম্ভব কিছু নয়। আমরা চেষ্টা করি না কেন? আজকে না হোক 10 বছর পরে হতে পারে, 10 বছর পরে না হোক 20 বছর পরে হতে পারে, হতে পারে। তো আপনাদের আর একটা কথা আমি বলি, যে এই মাহেশন্তোষের ব্যাপারে অনেকে এখানে ইসলামী স্থাপত্য হিসাবে চিহ্নিত করেন। যে আমাদের মিলন আসছে, মিলন বলতেছে কেমন আছেন, আবু ইউসুফ তিনি ওয়াচিং এ আছেন, রায়হান রানা আছেন, মিলন হোসেন আছেন, হ্যাঁ ভালো
আছি, হ্যাঁ ভালো আছি। আনিসুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। তুমি অনেক সময় দিয়ে আমার এই কথাগুলো শুনতেছো বলে আমার খুব ভালো লাগছে। তো আনিসুর খুব টেকনোলজি দিক দিয়ে খুব মানে ভালো একজন আছে। সে আনিসুর ঢাকায় থেকে অংশগ্রহণ করতেছে। আনিসুরকে আমি অনুরোধ করবো তোমাদের টেকনোলজিকে কাজে লাগিয়ে ধামরাটকে ওয়ার্ল্ড ওয়াইড তুলে ধরো। আমরা সবাই, আমাদের আনন্দ কুমার শীল সংযুক্ত হয়েছেন। তো এইখানে আমরা আহ, যদি এই মাহি সন্তোষের কথা ভাবি, তাহলে মাহি সন্তোষের মতো মাহি সন্তোষ মুসলিম শাসন আমলেও সেইখানে একটা প্রাদেশিক মর্যাদা ছিল। সেখানে ইক্তা বা ইক্তার আহ, যিনি শাসক, মুক্তা বলা হয়। তো এই ইক্তার অধীনে বা শেষ পর্যন্ত এটা একটা সরকার, একটা বিভাগে আহ, অন্তর্ভুক্ত ছিল। এবং আমরা যেরকম দেখি যে নওগাঁ একটা ডিস্ট্রিক্ট, তো এই একটা ডিস্ট্রিক্ট আছে, আবার নওগাঁ নামে একটা সদর থানাও রয়েছে। তো ঠিক একই রকম ভাবে এই মাহেশন্তোষ সরকার, মানে একটা ডিস্ট্রিক্ট ছিল, এই সরকারের অধীনে আবার আপনার এই সন্তোষ পারগানাও ছিল। আমরা যদি 42-এর সিএস রেকর্ড দেখি, তাহলে এই সিএস রেকর্ডে কিন্তু আমাদের লেখা রয়েছে এই ধামরাটের এই অঞ্চলের জমিগুলোর সেখানে লেখা রয়েছে যে পারগানা সন্তোষ। এই সন্তোষটা কোথায়, এই পারগানাটা কোথায়? পারগানা হচ্ছে একটা ভূমি সেটেলমেন্টের একটা ইউনিট। তো এই 42 সাল পর্যন্ত আমরা এই পারগানা হিসাবে মাই সন্তোষকে দেখছি। তো তাহলে মাই সন্তোষ কোথায় গেল 42 সালের পরে? বা যেটা ক্যাডাস্ট্রিয়াল সার্ভে মানে সিএস রেকর্ড যেটা আমরা বলি, তারপরে আর কোথায় গেল? হ্যাঁ, গেলটাই যে 47 সালে যখন দেশ ভাগ হয়েছে। এই 47 সালে দেশ ভাগ হওয়ার সময় এই শহরটি হিন্দুস্তানের মধ্যে পড়ে যায়, যেটি বালুঘাট ডিস্ট্রিক্ট শহর। এই একদমই আমাদের মাই সন্তোষের সাথে লাগোয়া ডিস্ট্রিক্টের মর্যাদা এখনো সেই মাই সন্তোষের রয়েছে, যেটি আমাদের ভাগে পড়েনি ভাগ্যক্রমে। সেটি হিন্দুস্তানের ভাগে পড়ে গেছে। এটি নিয়েও অনেক বিস্তর কথা রয়েছে। আমি 47-এর দেশ ভাগ নিয়ে দুটি এপিসোড আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয়ে খুব একটা দক্ষ নয়, তারপরও যতটুকু পেরেছি তথ্যপত্র দিয়ে দেখেছি, দুটো আর্টিকেলও লিখছি। আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম যে এই বালুরঘাট আমাদের পাকিস্তানের ফ্ল্যাগ 3 দিন ছিল। আমাদের পাকিস্তানের ফ্ল্যাগ 3 দিন বালুরঘাট শহরে উঠতেছিল। তো ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবু রায়হান মিঠু ভাইজান। আসসালামু আলাইকুম। মাই সন্তোষ মাদার সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, বলতেছি। তারপরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাকিল, এস এম শাকিল, এস এম এস এস এম শাকিল। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সেই মাহে সন্তোষ একদমই ডিস্ট্রিক্ট লেভেলের এখনো রয়েছে। শুধুমাত্র আন্তর্জাতিক সীমারেখার কারণে আমরা এই আত্রাই নদীর এই পূর্ব সাইডটাতে মাহে সন্তোষ মাজারটা পড়েছে। বাকি শহরগুলো এখন পশ্চিমবঙ্গের আহ, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট হিসাবে সেখানে বহালতবিয়তে একটা ডিস্ট্রিক্ট শহর রয়েছে। তো আমাদের এই যে ঐতিহ্যের কথাগুলো, এই যে ইতিহাসের কথাগুলো, এস এম শাকিল, এস এম এস সৌদি আরব থেকে, ধন্যবাদ এস এম শাকিল। তো আমাদের এই যে সম্ভাবনাগুলো জায়গাগুলো রয়েছে, আমি একটা বিষয় আলোচনা করতে করতে আপনাদেরকে চলে আসলাম যে সাংকিডোবা, যেখানে আমাদের সাংকিডোবার পরে যে চকভবানী, সেখানে দেবপাল দেবের যে যে সমাধি রয়েছে। তো সেই সমাধিটা যোগীর ঘোপ, আপনারা সময় পালে আহ, দেখতে যাবেন যোগীর ঘোপকে। যোগীর ঘোপ আহ, খুব রিচ একটা এলাকা, যেখানে বেশ কিছু ঐতিহাসিক সেই যোগীর ঘোপে এসেছিলেন। আমাদের ডক্টর কার্নিংহাম, আমাদের SW স্ট্রং, বেশ কিছু ইংরেজ পর্যটক সেই পথ দিয়ে এসেছিলেন এবং সেইখানে
মাজারটিও এখনো শেষ অবস্থায় রয়েছে, যেখানে তারা আহ, এই সনাতন ধর্মীরা এখন পূজা আহ, করে। এটা ভূগর্ভস্থ একটি কক্ষ। আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে এই ভিডিও এডিটিং গুলো যদি একটা ভালো ভাবে করা যেত, আমি সেটা পারতেছি না। তাহলে এই অন্ততপক্ষে যতটুকু আছে সেইটুকুই অন্ততপক্ষে ভার্চুয়াল জগতে তুলে আনা যেত। এখন দিন যাচ্ছে, মানুষের ইন্ডাস্ট্রিয়াল সভ্যতা, কৃষির কারণে, ভূমির অভাবের কারণে, বিভিন্ন ভূমি আহ, বাসস্থানের কারণে এই জায়গাগুলো আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি 10 বছর আগেও এই যুগের ঘোপাকে যে অবস্থা দেখে আসছি, সেখানে দেখি যে অনেক বাড়িঘর হয়েছে, আহ, মানে একদমই ইতিহাসগুলো বিলুপ্ত হওয়ার পথে। এই রিসেন্টলি আমি গত শুক্রবারে মাই সন্তোষে গিয়েছিলাম। মাই সন্তোষেরও তো একেবারে বেহাল অবস্থা, মানে চতুর্দিক মানুষজন বসত বাড়ি করে আহ, অন্যান্য একটা অবস্থার সৃষ্টি হয়েছে। তো সেইগুলো যদি আমরা আহ, মানে ব্যক্তি উদ্যোগে হোক, মানে সেটি রাজনৈতিক উদ্যোগে হোক, রাষ্ট্রীয় উদ্যোগে হোক, এই জিনিসগুলোকে যদি একটু রক্ষা করতে না পারি, তাহলে আমাদের আহ অতীতকে কিন্তু আমরা একদমই মুছে ফেলবো। তো আমাদের একজন বলেছিলেন যে মাইসন্তোষ মাজারের বিষয়ে। হ্যাঁ, মাইসন্তোষের মাজারের আগেও সেখানে আমরা দেখি যে মাইসন্তোষের যে আহ, শহরটি, সেটি একসময় বারবকাবাদ নামে অভিহিত ছিল। সেখানে বেশ কিছু আহ, শিলালিপি পাওয়া গিয়েছে। আহ, ওই মাইসন্তোষ মসজিদটি আহ, আহ, দুইবার সংস্কার হয়েছে, দুইবারই আমার শিলালিপি সেখানে পাওয়া গিয়েছে। কোন কোন সময়ে সেইগুলো পাওয়া গেছে, আসলে বিষয়ভিত্তিক আলোচনা করতে হলে আমার কিছু নোট দরকার হবে। আমি ওই বিষয়গুলোতে, হ্যাঁ, সেখানে একটা মসজিদ ছিল, সেই মসজিদটা ধ্বংসাবশেষ এখনো রয়েছে। আমরা যে বড় যে একটা মাজার দেখি, সেখানে ওই 1212 বা 1208 সালের দিকে, 7 সালের দিকে আহ, এখানে মুসলিম বাহিনীর সঙ্গে মুসলিম বাহিনীর একটা যুদ্ধ হয়েছিল। আহ, সেই যুদ্ধের গণখবর সেইটি। আর মাজারটির ব্যাপারে, মাজারটি তকিউদ্দিন আল আরাবি, আহ, অনেক গবেষক মনে করেন যে এই বাংলায় প্রথম, মানে বেঙ্গল প্রভিন্সিতে বা এই বঙ্গদেশে প্রথম যে মাদ্রাসা, সেই মাদ্রাসাটি এই মাই সন্তোষ মাদ্রাসা। সেইখানেরই শিক্ষক ছিলেন আমাদের এই তকিউদ্দিন আল আরাবি। সে বিহারের অনেকগুলো গ্রন্থে তার নাম এসেছে। আহ, এটি অনেক পুরাতন একটা মসজিদ। এই মসজিদের মেহরাবটা কিন্তু রাজশাহী মিউজিয়ামে রয়েছে। রাজশাহী মিউজিয়ামে গেলে আপনারা মুসলিম গ্যালারিতে এই মেহরাবটা দেখবেন। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, তখন বারবার আমি মুসলিম গ্যালারিতে গিয়েছি, মেহরাবটা দেখেছি। এখানকার কিছু আর্কিওলজিক্যাল নিদর্শন আমাদের আহ, পাহাড়পুর মিউজিয়ামে রয়েছে। আমাদের প্রত্নতাত্ত্বিক যে সম্পদগুলো ধামরহাটে রয়েছে, ধামরহাটে একটা মিউজিয়াম অলরেডি করা যায়। এই আমাদের উপজেলা প্রশাসনের তো অনেক ঘর পরিত্যক্ত অবস্থায় আছে, সেগুলো সংস্কার করে আমরা কিন্তু এখানে একটা মিউজিয়াম তৈরি করতে পারতাম। আমাদের এই যে নতুন যে ডাকবাংলো অডিটোরিয়াম হলো 500 শয্যা বিশিষ্ট, সেখানে তো কোনো ইউটিলিটি নেই। তো এর একটা পাশে আমরা কিন্তু মিউজিয়াম হিসাবে অনুমোদন নিয়ে এটা কার্যক্রম করতে পারি। কিন্তু এইগুলোর জন্য তো কিছু পদক্ষেপ দরকার, আমাদের আমাদের এগিয়ে আসা দরকার। আমাদের রায়হান মিথু বলছে, মেহেদী হাসান বলতেছে অনেক অনেক তথ্য জানতে পারছে। হ্যাঁ মেহেদী, আহ ভালো আছো ভাই? উম চেষ্টা করতেছি আর কি। আবু রায়হান মিথু, নতুন মসজিদ কেমন হয়েছে? মাজারের একটু বলবেন। হ্যাঁ, নতুন মসজিদটা অত্যন্ত সুন্দর। এটি একটি আহ, ভালো পদক্ষেপ। নতুন মসজিদের পাশাপাশি পুরাতন মসজিদের জায়গাটি সংরক্ষণ করা খুবই জরুরি ছিল। নতুন মসজিদটা হবে, নতুন মসজিদ সুন্দর হয়েছে। অরিন্দম মাহমুদ আমাদের ধামরাটের
আলোচিত কবি সাহিত্যিক আমার ছোট ভাই অরিন্দম মাহমুদ, উনি আহ, এই সময় এসেও যে সাহিত্য চর্চায় একটা ভালো সময় ব্যয় করে, আমি অভিভূত তার সাহিত্যে। সে চেষ্টা চালিয়ে যায় অন্ততপক্ষে ধামরাটকে তুলে ধরার জন্য। আমরা তার চেষ্টা দেখেছি। আমার শাশুড়ি আছে আন্না, আমাদের শাহরিয়া আন্না, আমাদের ডক্টর বৈশাখীর মা, আমার শাশুড়ি আম্মা। আহ সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আনিসুর, আমাদের ধামরাটে যা কিছু ঐতিহ্য দর্শনীয় স্থান রয়েছে সেই সকল জায়গাগুলো সরকারিভাবে অর্থায়নে যদি ভিডিওগ্রাফি করে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়, নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। আমি এই সরকারি বিষয়ে বিশ্বাসী নই। সরকারকে কত বিরক্ত করব আমরা? সরকারকে আর বিরক্ত করার বিষয় নেই। আমাদের প্রাইভেটলি ব্যক্তিগত যথেষ্ট ইনস্টলমেন্ট রয়েছে। আমরা আমাদের ধামরাটে বেশ কিছু ড্রোন ক্যামেরাও রয়েছে। আমরা শুধু কম্বাইন্ডলি কাজ করলে, সরকারি উদ্যোগ নিলে তো এটা হবে না। সরকারের উদ্যোগে এগুলো আমি অন্ততপক্ষে আমার আত্মবিশ্বাসের জায়গাটা ঘাটতি রয়েছে। এগুলো আমাদের কি করতে হবে? তোমার প্রস্তাবটা অত্যন্ত ভালো, তবে এটি আমাদের কি করতে হবে? সরকার টাকা দেবে তারপরে করব, তারপরে ধামরাটকে জাগাবো না। আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদেরকে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে হবে, এবং এই কাজগুলো করার জন্য তোমাদেরকে আগে আসতে হবে, যারা টেকনোলজিতে ভালো তোমরা আছো। হ্যাঁ, তো আমাদের এই সরকারের পিছনে ঘুরে লাভ নেই। আমরা সরকারকে কতখানি সহযোগিতা করতে পারবো সেইটা নিয়ে আমাদের আহ, থাকতে হবে। আমি এই মুহূর্তে সেটি বিশ্বাস করি। তো তোমার প্রস্তাবটা ভালো, সরকার যদি উদ্যোগ নেয় করবে। হুম। আর সরকারি উদ্যোগগুলোর আহ, অনেক লাল ফিতার দৌরাত্ম রয়েছে। এটা খুবই কষ্টসাধ্য। এমডি সাদিক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সাদিক, ভালো আছে আমি। তুমি কেমন আছো? তো আমরা যে আলোচনাটা যেতে চাচ্ছিলাম, ধারাবাহিকভাবে যে চলতেছিল, যে আমি সম্প্রতি কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের এই জয়পুরহাট ধামরাট যে আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কের বেশ কিছু নতুন হাট, সাপ্তাহিক হাট বসতে শুরু করেছে। যে যেখানে পারে সেখানেই যার যা ইচ্ছা, এরকম একটা ট্রেডিশন আমরা গত 5-10 বছর থেকে চলতে দেখছি। সেই হাটগুলোর ব্যাপারে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে একজন মানুষ মারা গিয়েছেন। আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দেখ। কিন্তু কি অ্যাক্সিডেন্ট গুলো আমরা কত দেখব? আমরা কত দেখব? আমরা নিমতলির মোড়ে একটা অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনে হয়েছিল। আমাদের চকমরামের আইজার মন্ত্রী সাহেবের ছোট ভাই, আমাদের সকলের প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু ভাই, রেজাউর রহমান বাবু ভাই, তিনি বাজার করে হেঁটে যাচ্ছেন, পিছন দিক থেকে একটা ইজি বাইক ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে ওইখানে পড়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়। বগুড়ায় যেতে যেতে উনি মারা যান। কি প্রাঞ্জল একটি মানুষ! সেই দুঃখ আজকে আমারও হৃদয় ফেটে যায়। সে সময় আমরা উদ্যোগ নিয়েছিলাম এই যে এই ইজি পাওয়ার গুলো যত্রতত্র ভাবে, ভ্যান গুলো যত্রতত্র ভাবে না হয় পৌরসভার একটা নির্ধারিত স্থান থাকুক, সেখানে এখানে 20টা, এখানে 30টা, যেগুলো বিভিন্ন শহরে দেখা যায়। এই উদ্যোগটা আমাদের নিতে আমরা পারি নাই। আমরা নিতে পারি নাই। আমাদের এই 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 সমস্ত জনপ্রতিনিধি, যারা জনগণের ভালোবাসার কথা বলে ভোট নিয়ে যারা আসে, তারপরে জনগণ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, এগুলো কষ্ট লাগে আমাদের। সেই কথাটি আমাদের মনে পড়ে। সেদিন যে কালকে যে অ্যাক্সিডেন্টটি হলো, সেখানে দেখি যে আমরা ধামরাটের নয়াপুকুর মোড়ে একটা হাটটা বসলো, এটা ফিডার রোডে, রামানপুর যাওয়ার রোডে। ওখানেই থাকুক, যদি দরকারি হয় ওখানেই থাকুক। সেখান থেকে আবার হাইওয়ে রোডে নিয়ে চলে আসে এখন হাইওয়ে রোডে একটা মানে ওয়ান ওয়ে আমাদের এই আঞ্চলিক রাস্তাটা, দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নাই জয়পুরহাট নওগাঁ। তো সেই রাস্তার ভিতরে একটা নতুন করে হাট বসে, সেইখানে আবার নতুন করে একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মেহেদী হাসান প্রিন্স, সেখানে কণ্ঠ দেবে আনম আফজাল হোসেন। আচ্ছা, আহ আনিসুর রহমান, হ্যাঁ, ঐকমত্য প্রকাশের জন্য তোমাকে ধন্যবাদ।
যে কথাটি বলতেছিলাম যে সেই হাটটি, সেই নয়াপুকুরের হাট, এই নয়াপুকুরের হাটটি হাইওয়ে রোড থেকে সরায় এনে আমাদের ইসলামী যে সমস্ত বোদ্ধা আছেন, যে সমস্ত মহাদেশগণ আছেন, তাদের সঙ্গে একটু কোঅপারেট করে আমরা যদি নয়াপুকুর ঈদগাহ মাঠের ভিতরে হাটটা নিয়ে যেতে পারি, অথবা ফাঁকা জায়গাতে একটু নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা একটা উপযোগী পদক্ষেপ হবে। আর এই কয়েকশো মিটার দূরে আমাদের হতিডাঙ্গা হাট, এই হাটটার যে কেন দরকার হলো, প্রয়োজনে হতিডাঙ্গা হাটকে আমরা 2 দিন করতে পারতাম, জায়গা তো ছিল সেখানে, খুব বেশি দূরবর্তী নয়। তারপরে আমরা যদি চকমরামে আসি, গত 2-3 বছর শুরু হয়েছে চকমরামের মতো একটা ব্যস্ততম এলাকা, যেখানে হাজারেরও বেশি শত শত ছাত্রছাত্রী, চকমরাম বাংলা ধামরাটের একটা ঐতিহ্যবাহী সরকারি হাই স্কুল। এই অঞ্চল শুধু ধামরাটের নয়, নওগাঁর এখন এখন লিড দেয়, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী শিক্ষা বোর্ডের লিডিং একটা ইনস্টিটিউশন। সেই ইনস্টিটিউশনের সামনে বুধবার করে, আজকের দিনে করে হাট বসতে শুরু করছে। জায়গাটি যদিও প্রশস্ত, কিন্তু সেখানে তো একটা সময় এই যানজট দেখা দিবে, একটা সময় দুর্ঘটনার কবলে আমরা পড়তে পারি। এই জায়গাগুলোকে, স্পর্শকাতর জায়গাগুলোকে আমাদের যারা এইগুলো নিয়ে কাজ করি তাদের একটু ভাবা উচিত যে আমরা এই হাটটি এখানে কেমন করে বসাই। সেই ক্ষেত্রে আমার প্রস্তাব হচ্ছে যে এই হাটটি স্কুল মেইন গেট থেকে চকমারের গ্রামের দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তায় বসা হোক, তাহলে আমাদের সেই একটা উপযোগিতা, আমি হাটের বিরোধী নয়, হাট লাগবে, হাট দরকার, আমাদের হাট বাজার দরকার, আমাদের আধুনিক জীবন ব্যবস্থায় আমাদের এই হাট বাজার গুলো দরকার। একইভাবে আমরা যদি ধামরাহাট বাজারে আসি, ধামরাহাট থানার মতো একটা স্পর্শকাতর এলাকার প্রাচীর ঘিরে, প্রাচীর দিয়ে একটা আপৎকালীন সময়ে এই এই মার্কেটটা ছিল, যখন জেলা পরিষদের নিজস্ব ভবন তৈরি করা হবে, জেলা পরিষদের যে জায়গাটি কাঁচা বাজার ছিল সেই জায়গা থেকে শিফট করে এরা এখানে আসলো। তারপরে যে ফাইলটা পড়ে থাকলো জেলা পরিষদের এই ভবনটা উন্নয়নের, তার আর কোনো কি ডিপ ফ্রিজে ঢুকছে আল্লাহ জানে, এখানে আর কিছু হচ্ছে না। তো এই জেলা পরিষদের এই জায়গাটি, যেখানে চ্যারিটি হাসপাতাল ছিল, একসময় আমরা ধারণা করছিলাম যে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, না, এটা জেলা পরিষদের জায়গা। তো জেলা পরিষদ ওইখানে চাইলেই আমরা এটা মার্কেট বানায় দিতে পারে, বহুতল বিশিষ্ট মার্কেট বানানো, যথেষ্ট পরিমাণ জায়গা, প্রায় 1 একরের উপরে, আমি জানা নাই, 1 একরের উপরে জায়গাটা হবে। তো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেইখানে আমরা নিয়ে যেতে পারি। এই যে এখানে মাছের বাজার, এখানে সবজির বাজার, সকালবেলা আহ খুব একটা বাজে পরিস্থিতি আমাদের সৃষ্টি হয়। তো এইগুলো শাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তাদেরকে ভাবা উচিত যে এই এটা তো ফেরেস্তা কন্ট্রোল করতেছে না, এটা তো সর্ব থেকে কন্ট্রোল করতেছে না, এটা তো জেলা পরিষদ কন্ট্রোল করে। জেলা পরিষদের কাছ থেকে ফাইলটা কেন আসে না, কোথায় গিয়েছে, এগুলো আমাদেরকে মানে দেখভাল করার দরকার। 5 তারিখের পরে আমাদের জনগণের বেশ আকাঙ্ক্ষা রয়েছে যে আমরা আমাদের এই নাগরিক দাবিগুলো একটু হবে, একটু পূরণ হবে, আশা করি হবে। তো সেইগুলো তোলা দরকার। একইভাবে আমরা যখন আমইতাড়া কলেজ হাটটি, এই আমইতাড়া কলেজ হাটটি যখন ইউনিয়ন পরিষদের খালি জায়গাটাতে ছিল, তারপরে ইউনিয়ন পরিষদ যখন ডেভেলপমেন্ট করতে শুরু করছে, তখন সেইখানে হাটটা উঠায় এসে এখন কলেজের মাঠে কিছু, আর বেশ কিছু দোকান আবার দেখে যে এই আঞ্চলিক হাইওয়ের উপরে, সেইগুলোকে একটু শিফট করে কলেজ মাঠের ভিতরে নিয়ে যাওয়া দরকার। একইভাবে আমরা ফতেপুরে 2 দিন হাট লাগে, সেখানে হাটের জায়গা বাদ দিয়ে আবার রোডের উপরে ফলমূল দোকান টোকান এগুলা বসতে শুরু করছে। তো এইগুলো নিয়ে ওইটা ফতেপুর মোড়টা অত্যন্ত একটা মানে ব্যস্ততম, একদিক থেকে আড়ানগর যাচ্ছে, এদিক থেকে আপনার মাতাজি হাট যাচ্ছে, এদিক থেকে আপনার পতিতলা নদীপুর নওগাঁ হাইওয়ে রোড। তো সেই বিষয়গুলো নিয়েও আমি কথা বলেছিলাম এবং এর একটা সমাধানও দেবার চেষ্টা করেছিলাম। তো
আমাদের এই বিষয়গুলো আমাদের আমাদের বিষয়ে আমাদেরকেই ভাবতে হবে, যে আর কেউ ভাববে না। তো এই যে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরেছিলাম, আপনারা প্রচুর আমার যারা ফ্রেন্ড এবং ফ্যান রয়েছেন, তারা এইগুলো নিজেরাও পড়ছেন, শেয়ার করছেন, মন্তব্য করছেন। পজিটিভলি আমি এই বিষয়গুলো আহ, দেখছি। তো সর্বশেষে আমি শেষ করে দিতে চাই এই লাইভ প্রোগ্রামটি, আহ, যেটা বলতে চাই যে আমাদের নিজেদেরকেই কাজ করতে হবে। এগুলো কারো উপর নির্ভর হয় নয়, একদমই নিজেদেরকে নিজেদের অবস্থান থেকে আমাদের যতটুকু পারার ক্ষমতা রয়েছে সেইটুকুই আমরা করতে হবে। আমি এই যে কয়েকদিন থেকে দেখতেছি যে আমাদের যে বিদ্রোহী কবি নজরুল ইসলাম, আমরা দেশাত্মবোধ, দেশপ্রেম ভাবি সবাই, কিন্তু আমরা ভাবনাগুলোকে যে স্প্রেড আউট করব, ভাবনাগুলোকে যে তুলে ধরবো, আমাদের আহ, দ্রোহের যে প্রেরণা, বিদ্রোহের যে প্রেরণা আমাদের এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমরা তো ভুলতে বসেছি ওনাকে। এই নবম দশম শ্রেণী ওই প্রাইমারিতে দু চারটা যে কবিতা আমরা পড়েছি, এখানেই মনে হয় নজরুলের ইতি টানা হয়ে গেছে। নজরুলকে আর আমরা দেখি না, নজরুলকে আর নজরুল চর্চা আমাদের মধ্যে একদমই নেই। তো কেন যে আহ, মানুষটি আমাদের আহ, বাঙালি মুসলিমদের চেতনার উন্মেষ ঘটালো। আমরা যারা আজকে আহ, প্রায় 80% মানুষ তো এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত। আমরা এই সোশ্যাল মিডিয়ায় আমার প্রিয় কবিতাটি নজরুলের, আমার যে প্রিয় কবিতাটি আছে সেটি আমরা অন্ততপক্ষে লিখে দেই যে এটা নজরুলের কবিতা। তাহলে তো মানুষ নজরুল চর্চা করে। নজরুল তো আমাদের দ্রোহের প্রতীক। নজরুলকে যদি আমরা চর্চা না করি তাহলে তো আমরা একটা সত্তাকে হারিয়ে ফেলবো। তো এই জায়গাগুলো আমাদের আহ কাজ করতে হবে। আমাদের কারোর জন্য অপেক্ষা নয়, আমাদের কাজ করতে হবে। আনিসু রিপ্লাই টু, আনিসু বলতেছে আমাদের ধামরাটা যা কিছু ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান রয়েছে সেই জায়গাগুলো জি। আমাদের হেদায়েতুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি আমার সৈয়দ চাচার ছেলে, সৈয়দ চাচা কেমন আছে সেই কথাটাও বলেছি। আমাদের আহ আহ আমাদের আতিয়া, আবার আমার মেয়ের খালা আতিয়া আসছে। আতিয়া তো সবসময় বেকের সরব থাকে ফেসবুকে। টাঙ্গাইলের একটা প্রতিষ্ঠানে চাকরি করে। আমাদের ধামরাটা যা কিছু আছে, আচ্ছা সরকারি ভাবে অর্থায়নে যদি ভিডিওগ্রাফি করে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেন, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ আমি বলেছি সেই কথাগুলো। আহ এমডি ইলিয়াস, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেদায়েতুল ইসলাম, জি। তাহলে আমরা আহ আর দেরি না করি, আমাদের প্রোগ্রামটা শেষ করে দিই। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সৌদি আরব থেকে শাকিল, এসএমএস সৌদি আরব থেকে। নওগাঁ থেকে সোহেল খান, সাজিদ হোসেন ইজ ওয়াচিং, মেহেদি হাসান, অনেক অজানা তথ্য জানতে পাচ্ছি। নতুন মসজিদ কেমন হয়েছে একটু বলবেন ভাই? হ্যাঁ, নতুন মসজিদ তো ভালো হয়েছে মিঠু, আহ বলেছি খুব ভালো হয়েছে। অরিন্দম মাহমুদ, তো অনেকক্ষণ হলো, আবারও কথা হবে, আহ আবারও দেখা হবে। আমার মনে হয় যে লাইভ গুলো হচ্ছে, তো যখন লাইভ হচ্ছে
তাহলে আগামীতে বিষয়ভিত্তিক আলোচনায় আসা যাবে। বিষয়ভিত্তিক আলোচনাগুলো আসলে ভালো হয়, যে আপনারা যা জানতে চান সেগুলো আমাকে প্রশ্ন করলে আমি জানাতে পারি। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমি আমার বন্ধুদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনারা প্রশ্ন করবেন, আমার আর্টিকেল গুলোর পড়ে প্রশ্ন করবেন। আমি জানি যে আমার আর্টিকেল গুলো খুব বড় হয়। ইদানিং আমি ভাবছি যে এই আর্টিকেল গুলোর একদমই যারা বিস্তারিত পড়তে চান তাদের জন্য একটা অপশন থাকতেছে, এবং একদমই চুট কথা যারা দেখতে চান তাদের জন্য একটা স্লাইড তৈরি করে আমি দিয়েছি। আমি চাই যে আমার ধামরাটের এই আর্কিওলজিক্যাল বিষয়গুলো সারা পৃথিবীর মানুষ জানুক, সারা পৃথিবীর মানুষ দেখুক। তো সেখানে স্লাইড তৈরি করে দিচ্ছি, যে একেবারে চুট কথা যেগুলো আছে সেগুলো নোট ডাউন করে আমি দিচ্ছি। আর যারা বিস্তারিত পড়তে চান তাদের জন্য আর্টিকেল থাকতেছে, এবং যারা পড়তে চান না, হয়তো যেতে যেতে ইয়ারফোন লাগে, কথাগুলো শুনতে চান, তাদের জন্য আমি অডিও রেকর্ডিং করে দিচ্ছি। একদমই পাঠক, দর্শক, শ্রোতা যেভাবে চায় যে আমি ছোট করে জানবো সেটি জানাচ্ছি, যেটি আমি বড় করে জানবো সেটিও দিচ্ছি, আমি পড়বো না আমি শুনবো, আমি সেটিরও ব্যবস্থা করে দিচ্ছি। সেখানে আপনারা প্রশ্ন করবেন যে এইটি আমাদের জানা উচিত, এইটি আমার জানা দরকার। আমি আমার সাধ্য মতো তার তথ্য সূত্র উল্লেখ করে আপনাদেরকে এই বিষয়গুলো দেব। আমি আপনাদেরকে সর্বশেষে একটি কথা জানাতে চাই, এই ধামইরহাট নাম নিয়ে আমাদের একটা ইতিহাসের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা এক একজন এক এক রকম ভাবে বলি, ইদানিং একটা কথা স্ট্যাবলিশড হয়ে যাচ্ছে যে ধামার হাট থেকে ধামরহাট। এই বিষয়ে আমার প্রশ্ন রয়েছে। আপনারা যারা ধামার হাট থেকে ধামরহাট নিয়ে আসলেন, তারা এই তথ্যগুলো কোথায় পেলেন? আমাদের এই ধামরহাটের ভিলেজ মার্কেট বলতে যে মার্কেটগুলোর উল্লেখ রয়েছে 1912 সালের প্রকাশিত STW স্ট্রং এর দিনাজপুর গ্যাজেটিয়ারে, সেইখানে ধামরহাটের কোনো উল্লেখ নেই। সেইখানে ভিলেজ মার্কেট হিসেবে বালুপাড়া নামে একটা জায়গার নাম উল্লেখ আছে, সেইখানে ভিলেজ মার্কেট হিসাবে ফাঁসিপাড়ার নাম উল্লেখ রয়েছে, সেইখানে ভিলেজ মার্কেট হিসাবে শল্পী বাজারের কথা উল্লেখ রয়েছে, শল্পী হাট, সেইখানে ভিলেজ মার্কেট হিসাবে ভাতগ্রামের কথা উল্লেখ রয়েছে, সেইখানে ভিলেজ মার্কেট হিসাবে দেবীপুরের কথা উল্লেখ রয়েছে। আমরা ধামরহাটের কথা পাই। ধামরহাট যদি ধামরহাটই থাকতো, ছোটখাটো ভিলেজ মার্কেটই থাকতো, তাহলে তো ওই FWD স্ট্রং সেখানে একটা রিপোর্ট করতেন। আমাদের এই হাটটি নিয়ে একটা আলোচনা থাকবে, এবং তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে বলব যে হাটটি ধামর হাট, ধামা থেকে না অন্য কিছু থেকে। শুধু খালি বলে রাখি যে ধামা দিয়ে যখন ওজন সৃষ্টি হয়েছে, অথবা যারা ধামা তৈরি করেন তাদের ধামরহাটে যে আগমন, এই সম্প্রদায়ের, এই মাহালি সম্প্রদায়, সাঁওতাল সম্প্রদায় বা যেটা সান্তাল কাস্টোডিয়ান, এরা মূলত ইস্টার্ন রেলওয়ে স্থাপনের কাজের জন্য ঝাড়খণ্ড থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে নিয়ে আসছে। এদের আগমনের খুবই কম সময়ে। আর যখন ওনারা আগমন করে ধামা তৈরি করলেন, তখন দাঁড়িপাল্লা, আপনার পাথর, এগুলো চলে আসছে। তো এই সমস্ত তথ্যপাত্রে এই ধামার হাট থেকে ধামরহাট, এটি একটি প্রশ্নবিদ্ধ রয়েছে। এটি আমি নিজে আগে স্টাডি করে নেই, বা স্টাডির তথ্যপাত্র শেষ পথে এইটা আপনাদেরকে সামনে দিব যে আমাদের এই ধামইর হাটের উৎপত্তি কোত্থেকে, ধামার হাট যেটা এস্টাবলিশ করা হচ্ছে সেটা কতখানি যুক্তিসঙ্গত, ঐতিহাসিক যুক্তি নির্ভরতা রয়েছে সে বিষয়ে। তো
ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা আপনাদের মূল্যবান সময় আহ, নষ্ট করে বা ব্যয় করে আমার এই কথাগুলো শুনলেন। আমরা অনুরোধ করব যে আপনারা আমার যে কথাগুলো ভালো লাগবে অন্ততপক্ষে সেইগুলো শেয়ার করবেন, সেগুলো মন্তব্য করবেন, আরো মানুষকে জানানোর চেষ্টা করবেন, যাতে করে আমাদের ধামরাট আগামী দিনে একটি আহ, পর্যটন উপজেলায় পরিণত হতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমাদের। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে।